নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস, যেগুলো জানা থাকলে আমাদের দৈনন্দিন কাজ কিন্তু অনেকটাই কমে যাবে। দেখো, প্রথম যে টিপসটা আমি শেয়ার করব, পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন পড়ে, কিন্তু এই পেঁয়াজ কাটতে আমাদের সবথেকে বেশি কিন্তু প্রবলেম ফেস করতে হয়। কারণ এই পেঁয়াজের মধ্যে যে ঝাঁঝটা থাকে তার ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চোখ জ্বালা করে, আর তার ফলে কিন্তু চোখ থেকে জলও বেরোয়, আমরা কিন্তু ঠিক করে পেঁয়াজও কাটতে পারি না। তো এই প্রবলেমটা কিন্তু সবারই থাকে। আর কিছু কিছু পেঁয়াজ থাকে যেগুলো খুবই কালো প্রকৃতির, তো সেই পেঁয়াজ থেকে কিন্তু বেশি পরিমাণে ঝাঁঝ বের হয়। তো সেই জন্য পেঁয়াজ এভাবে চাকা চাকা করে কেটে সাথে সাথে কিন্তু জলে ডুবিয়ে দেবে। আর জলে ডুবিয়ে দিলে কিন্তু পেঁয়াজের যে ঝাঁঝ সেটা কিন্তু চলে যায়, আর পেঁয়াজের যে কালো ভাবটা সেটাও কিন্তু চলে যায়। তার ফলে হাতগুলো কিন্তু কালো হয় না। অনেক সময় দেখবে পেঁয়াজ কাটতে গেলে নখ, আঙুল এগুলো কিন্তু কালো হয়ে যায়। এই পেঁয়াজগুলো হচ্ছে না, কিন্তু অনেক পেঁয়াজে কিন্তু এরকম প্রবলেম হয় যে হাত, নখ সব কালো হয়ে যাচ্ছে। তো যে কোনো পেঁয়াজ কেটে কিন্তু এভাবে জলের মধ্যে রেখে দেবে, তাহলে ঝাঁঝটাও চলে যাবে, আর সাথে কিন্তু হাত, নখ এগুলো কালো হবে না। আর একটা যে সুবিধাটা হবে সেটা হলো, দেখো, এই পেঁয়াজের খোসা ছাড়াতে কিন্তু আমাদের সবারই প্রবলেম হয়, উঠতেই চায় না খোসাটা। তো এরকম যদি 3 থেকে 4 মিনিট যদি ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু খুব সহজেই পেঁয়াজের খোসাটা নরম হয়ে যায়, আর সেটা কিন্তু সহজে উঠেও যায়। একদমই কিন্তু কষ্ট করতে হয় না। দেখো, হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে যাচ্ছে পেঁয়াজের খোসাগুলো। তো এভাবে কিন্তু সহজেই তোমরা পেঁয়াজের খোসাগুলোও ছাড়িয়ে নিতে পারবে, সাথে সাথে নখ, হাত কালো হওয়ার কিন্তু কোনো রকম ভয়ও থাকবে না। তো তারপরে দেখো, পেঁয়াজ কিন্তু কত সহজে আমি কেটেও ফেলতে পারছি, আর কোনো রকম কষ্টও হচ্ছে না, চোখে জল আসারও কিন্তু কোনো ভয় নেই। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো প্লিজ একবার হলো বাড়িতে ট্রাই করো। তো চলো পরের টিপসটা শেয়ার করি। বেগুনি খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু বেগুনি কিন্তু ফোলা হয় না, ফোলেও না, আবার কিন্তু মচমচেও হয় না। তো যে গরম তেলটা আমরা তৈরি করি বেগুনিটা ভাজার জন্য, সেই তেলটা এখানে আমি 1 চামচ দিয়েছি ব্যাটার অনুযায়ী। তো ব্যাটারটা যদি একটু বেশি হয়, তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবে। অবশ্যই খুব গরম তেলটাই কিন্তু দেবে, কাঁচা তেল নয়। দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে এখানে মিক্সড করে নেবে, তাহলে খুব ভালো কিন্তু মুচমুচে খাস্তা কিন্তু বেগুনি তৈরি হবে। অবশ্যই কিন্তু টিপসটা অ্যাপ্লাই করো, দেখবে যে কত মুচমুচে খাস্তা বেগুনি তৈরি হয়। আর এবার আমি তোমাদেরকে বেগুনি ভেজেও দেখাচ্ছি যে কতটা মুচমুচে আর খাস্তা বেগুনি তৈরি হয়েছে, দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে সেটা। তো এভাবে ব্যাটারটা আমি লাগিয়ে নিয়ে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো আঁচে কিন্তু রেখে দিতে হবে। আর তাই বলে একেবারে লো কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুনিটা ভালো হবে না। তো দেখেই তোমরা বুঝতে পারছো যে বেগুনিটা ঠিক কতটা ফুলেছে আর কতটা খাস্তা হয়েছে। তো অবশ্যই কিন্তু বেগুনি তৈরির সময় এই গরম তেলটা কিন্তু দিয়ে দেবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম খাস্তা বেগুনি কিন্তু তৈরি হয়েছে। চলো পরের টিপসটা শেয়ার করি। অনেক সময় বিরিয়ানি তৈরি যখন করি তখন দেখবে অসাবধানতাবশত কিন্তু আমাদের বিরিয়ানির নিচের অংশটা, মানে হাঁড়ির নিচের অংশটা কিন্তু পুড়ে যায়। এটা কিন্তু হয়েই থাকে, কারণ যখন ঠিক খেয়াল করি না কতটা টাইম হলো, তো বা ফ্লেমটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেমটা হয়। তো যে গ্রেভিটা তৈরি হয় রান্নার চিকেনের বা মাটনের, সেই গ্রেভিটা কিন্তু আমি এখানে নিচে দিয়ে দিয়েছি, যাতে করে যদি একটু ফ্লেমটা বেশি হয়ে যায় কিংবা বিরিয়ানির টাইমটাও একটু কম বেশি হয়ে যায়, সেটাও কিন্তু পড়বে না। তো দেখো কত ভালো সুন্দর বিরিয়ানি কিন্তু এখানে তৈরি হয়েছে। এখানে যদিও আমি বাড়ির চালের নর্মালি চাল দিয়েই কিন্তু বিরিয়ানিটা তৈরি করেছি। চলো পরের টিপসটা শেয়ার করি। লঙ্কা কাটতে আমাদের প্রত্যেকেরই হয়, বিশেষ করে গৃহিণীদের তো সারা দিনেই কতবার যে লঙ্কা কাটতে হয় তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো এইভাবে যখন ছুরি দিয়ে লঙ্কা কাটি তখন কিন্তু আমাদের এই আঙুলের মাথায় কিন্তু লঙ্কাটা লেগে যায়। আর লঙ্কাটা যখন লেগে যায় তখন কিন্তু আঙুলটা জ্বালা করে, বা অনেক সময় কিন্তু
অসাবধানতাবশত আমরা কিন্তু চোখেও দিয়ে ফেলি, বুঝতেই পারি না। আর বেশি যেটা হয় সেটা কিন্তু আমাদের হাত কিন্তু জ্বালা করে। তো এই জ্বালা করার সমস্যা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় কোনো রকম সাবান না দিয়ে। তো সবসময় সাবান কাছাকাছি থাকেও না, আর দেওয়াটাও কিন্তু সম্ভব হয় না। সাথে সাথে তোমরা কি করবে, এইগুলো জ্বালা করলে বা হাতটা জ্বালা করলে, এখানে নিয়েছি আমি টুথপেস্ট, কোলগেট নিয়েছি, নিয়ে এভাবে আমি অল্প করে কোলগেটটা নিয়ে দেখো এভাবে কিন্তু আমি আঙুলের মাথায় কিংবা হাতে মেখে নেব। যদি বেশি করে জ্বালা করে বা বেশি পরিমাণে পুরো হাতটা জ্বালা করে, তাহলে একটু বেশি করে নিয়ে ভালো করে হাতে কিন্তু মেখে নেবে। তাহলে কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। দেখা যায় যখন কোনো তেল পড়ে আমাদের হাতে বা গায়ে, আমরা কিন্তু পেস্ট লাগিয়ে দিই, তাহলে কিন্তু জ্বালাটা কমে যায়। এখানে আমি একটু জল নিয়েছি, তারপরে দেখো হাতের যে নোংরাগুলোও যদি থাকে সেটাও কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে। নতুন গ্যাস সিলিন্ডার যখন বাড়িতে নিয়ে আসি তখন কিন্তু একটা জিনিস দেখার প্রয়োজন পড়ে, সেটা হলো ওয়েট কত আর এর এক্সপায়ারি ডেটটা কত। তো এই গ্যাসটার ওয়েট হচ্ছে 15 কেজি 600, আর এর এক্সপায়ারি ডেট হচ্ছে D24। D24 মানে ডিসেম্বরে 24 সাল, মানে 24 সালের ডিসেম্বরে হচ্ছে এর এক্সপায়ারি ডেট। তো এখানে ABCD এই চারটে ক্যাপিটাল লেটারে কিন্তু লেখা থাকে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে কিন্তু 3টে মাস মিলে কিন্তু এ হয়, তারপর আবার 3টে মাস মিলে কিন্তু বি হয়। তো টোটাল হচ্ছে 12টা মাস 3টে 3টে করে ভাগ করে কিন্তু ABCD এইভাবে ভাগ করে কিন্তু দেওয়া হয়, আর পরে হচ্ছে সালটা পাশে দেওয়া থাকে। তো এটা হচ্ছে ডিসেম্বরের 24 সালে হচ্ছে এক্সপায়ারি ডেট। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো গ্যাস আনার পরে বা গ্যাসের রান্না তো আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু একটা প্রবলেম কিন্তু হতেই পারে, কারণ দুর্ঘটনা কখন কি আসে কিছুই কিন্তু বলার নেই। তো দেখো গ্যাস কখন যে বাস্ট হয়ে যায় কিছুও বলার নেই, আবার আগুন ধরেও কিন্তু যেতে পারে। তো আমাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে তার কিন্তু মোকাবিলা করতে হবে। সেটা কিভাবে? দেখো অনেক সময় যখন আগুন লেগে যায় তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে টেনশানে পড়ে যাই, কি করব কি হবে এটাই কিন্তু বুঝে উঠতে পারি না। তো মিক্সচার জারটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হাতের কাছে থাকে, আর মিক্সচার জার যদি কাছে না থাকে তাহলে যে কোনো ভারী স্টিলের জিনিস কিন্তু তোমরা এভাবে বসিয়ে দেবে, তাহলে আগুনটা কিন্তু আর বাইরে বেরোতে পারবে না, এখানেই কিন্তু আস্তে আস্তে নিভে যাবে। কারণ এই মিক্সচার জারটা যেমন ভারী, এরকম ভারী জিনিস দিলে তবেই কিন্তু এইটা হবে, মানে আগুনটা কিন্তু নিভে যাবে। কিন্তু হালকা জিনিসের থেকে সবসময় কিন্তু ভারী জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। কোনো রকম কাঁথা কাপড় এইসব ধরনের জিনিস কিন্তু কখনোই দেবে না, তাহলে কিন্তু দুর্ঘটনাটা কমবে না, বেড়েই যাবে। আর যদি হাতের কাছে এরকম প্লাস্টিকের জিনিস থাকে সেটা কিন্তু ভুলেও কখনো দেবে না, কারণ সবাই জানো যে প্লাস্টিকের জিনিসে কিন্তু আগুনটা তাড়াতাড়ি ধরে যায়, আর সেটা কিন্তু আরও বেশি ক্ষতি করে বা দুর্ঘটনা আরও বেশি ছড়ায়। তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা ভারী জিনিসটাই ব্যবহার করবে।